দিস ইজ স্লিপিং বুদ্ধা। এই তর্জমাটা একদম সার্থক, সত্যি দেখে মনে হচ্ছে না স্লিপিং বুদ্ধা মানে বুদ্ধদেব একা শুয়ে আছেন ওখানে এই জায়গাটাতে। কাঞ্চনজঙ্ঘা ভিউটা অনেক বেটার এখান থেকে। সুন্দর রেনবো দেখা যাচ্ছে এদিকে। কারেন্ট রেট হচ্ছে ভেজ মিল ভাত ডাল তরকারি এটাকে দেবে 240। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের আমরা সাদর আমন্ত্রণ জানাই। প্রথমে জানিয়ে রাখি, পাহাড়ি কানন সিঙ্গালীলা সিরিজ আমাদের জীবনের প্রথম ট্রেকিং অভিজ্ঞতা এবং আজকের এপিসোডে সান্দাকফু ট্যুরের যাবতীয় লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি আগের এপিসোডটি এখনও না দেখে থাকেন তাহলে ঠিক এইখানে লিঙ্ক দেওয়া রইল। আপনারা অনেকেই হতে জানেন আমাদের ট্রেকিং জার্নি শুরু করার আগে আমরা একদিনের জন্য এক্সপ্লোর করেছিলাম দার্জিলিং এবং পরের দিন সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে চলে এসেছিলাম মানেভাঞ্জান থেকে তার পরের দিন আমরা ট্রেকিং শুরু করি চিত্রেমেঘমা হয়ে টুমলিং উদ্দেশ্যে। টুমলিংয়ে রাত্রিবাস করে পরের দিন কালীপুকুরি এবং কালীপুকুরির পর পৌঁছেছি সান্দাকফু। এরপরে আমরা যাব ফালুট এবং সেখান থেকে গোর্খে হয়ে শ্রীখোলা সেপিতে আমাদের জার্নি শেষ হবে। মোট 84 কিলোমিটার দীর্ঘ হাঁটা পথের মধ্যে আমরা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি মাত্র 33 কিলোমিটার, অর্থাৎ এখনও আরও 51 কিলোমিটার বাকি। সান্দাকফু পর্যন্ত আমাদের এই জার্নি কেমন ছিল তা বিশদে জানতে হলে সম্পূর্ণ সিরিজটি দেখবার রিকোয়েস্ট রইল, তাই উপরে লিঙ্ক দিয়ে দিলাম। কিছু স্ন্যাক্স খেয়ে এখন আমরা এসেছি সান্দাকফুর সানরাইজ ভিউ পয়েন্টে। পিছনে ওইদিকে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধাকে, একটু বাদে আর একটু কাছে গিয়ে দেখবো, চেষ্টা করবো দেখার। দুর্দান্ত লাগছে এই ভিউটা, মানে অপূর্ব একটা ভিউ, চোখ জুড়িয়ে যাবে। এখন একটু মেঘলা হয়ে গেছে, ওইদিকে না হলে এভারেস্টও দেখা যাচ্ছিলো এদিক থেকে। এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম তার কারণ হচ্ছে কালকের আমাদের 21 কিলোমিটারের ট্রেক আছে ফালুট পর্যন্ত। সেখানে যাওয়ার জন্য আমরা যেটা প্ল্যান করেছি সেটা দুটো ব্যাগ, আমরা যতটা লাগেজ ভরা যায় সেই লাগেজ ভরে এই গাড়ি আছে, এই গাড়িতে করে পাঠিয়ে দেবো আমরা। পার লাগেজ পার ব্যাগ 500 টাকা করে নিয়েছেন ওনারা, মানে টোটাল 1000 রুপিস। পারছিলাম না আমরা, কারণ প্রচুর ভারী হয়ে গেছে ব্যাগ আর হাঁটা খুব মুশকিল হচ্ছে। তো এইভাবে এতটা দূর রাস্তা যাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাই আমরা ব্যাগগুলোকে পাঠিয়ে দিচ্ছি। বন্ধুরা এসছি এখন এই জায়গাটাতে, কারণ এখানটাতে একটু নেটওয়ার্কটা পাওয়া যায় ফোনের। বাড়িতে সবাই ফোন করছে, ফোন করে কথা বলছে। একটা জিনিস জেনে রাখা ভালো, সান্দাকফু কিন্তু নেপাল এবং ইন্ডিয়া দুটো বর্ডারের মাঝখানে অবস্থিত। তো পিকটা দুটো দেশেই ভাগ করছে আর কি। এই দিকটা অ্যাকচুয়ালি নেপাল পিলার দেখা যাচ্ছে, বর্ডার পিলার, আর আমরা এই সাইডটা নিয়ে ইন্ডিয়া দিকে দাঁড়িয়ে আছি। জিটিএ লজ যদি বুক করে আসেন তাহলে সেটা ইন্ডিয়া সাইডে হয়। যারা জিটিএ লজ বুক করেন না তাদেরকে কিন্তু এইদিকে অনেক প্রাইভেট হোটেল আছে। এই সাইডটা পুরোটাই নেপাল এবং এদিকের যে হোটেলগুলো আছে সেগুলো প্রাইভেট ওন্ড, এখানে কোনো গভর্নমেন্ট লজ নেই। বাট ইন্ডিয়া সাইডের গভর্নমেন্ট লজ যেটা আমরা বুক করে রয়েছি, জিটিএ লজ, সেটা রয়েছে। তো এখন যাওয়া যাক একটু কাঞ্চনজঙ্ঘাটা এক্সপ্লোর করার জন্য। এখন হাঁটছি এদিক থেকে, এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। বাহ, সুন্দর একটা রেনবো দেখা যাচ্ছে এদিকে, দারুণ একটা রেনবো আমি দেখতে পাচ্ছি আমার মাথার ঠিক ওপরে, আমার সুরের মাথার ওপরে। এটা কী করে হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট এইখানটা এলে আরও ভালো বোঝা যাচ্ছে। ঠিক আমার শ্যাডো আর ওপরে একটা রেনবো। আমি জানি না এটা দেখা সম্ভব হচ্ছে কিনা সকলের, দারুণ একটা ব্যাপার। জলদি চলে যাবো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আমাদের জিটিএ লজ, জিটিএ এ, অ্যাকচুয়ালি এখানে 3টে জিটিএ লজ আছে, এ, বি আর সি। আপনারা যখন বুক করে আসবেন এখানে তখন সেটা হয়তো আপনাদের যে রসিদ হয় সেটাতে লেখা থাকবে। গাইড থাকলে অবশ্যই তারা দেখিয়ে দেবে কোনটা জিটিএ এ, কোনটা বি, কোনটা সি। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার, না হলে কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনারা মিস করে যেতে পারেন। তো এটা হচ্ছে সান্দাকফুর ভিউ পয়েন্ট, ওইদিকে সানরাইজ ভিউ পয়েন্টটা আছে সানরাইজ হোটেলের। সো দিস ইজ কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব একটা ভিউ এখন দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার। ওইদিকে কুম্ভকর্ণ বা যেটা মাথা বা হেড বলা হয়, মাঝখানটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বা কাঞ্চনজঙ্ঘা গ্রুপ। ঠিক ডান দিকে পাটা আছে, পাটাকে পান্ডিম বলে। পান্ডিমের ওপর রোদ পড়েছে,
ওইখানে একদম তুষারাবৃত চেহারায় স্লিপিং বুদ্ধা শুয়ে আছেন। একটু মেঘলা, পিকটা দেখা যাচ্ছে না, বাট দিস ইজ স্লিপিং বুদ্ধা। এই তর্জমাটা একদম সার্থক। সত্যি দেখে মনে হচ্ছে না স্লিপিং বুদ্ধা মানে বুদ্ধদেব একা শুয়ে আছেন ওখানে এই জায়গাটাতে। কাঞ্চনজঙ্ঘা ভিউটা অনেক বেটার এখান থেকে, জানি না ফালুট থেকে হয়তো আরও বেটার হতে পারে। ওইদিকে ফালুট আছে, আমরা কালকে যাব সেখানে এবং দেখা যাক। এখন ওয়েদারটা একটু মেঘলা, নিচ থেকে মেঘ বয়ে যাচ্ছে, এদিক থেকে আরও মেঘ আসছে। ওই দিকটাতে এভারেস্ট রয়েছে, কিন্তু এখন মেঘে ঢাকা বলে দেখতে পাওয়া যাচ্ছে না, একটু আগে দেখা যাচ্ছিল। অপূর্ব একটা ক্লিয়ার স্কাই। সান্দাকফু টপের চারপাশটা অসংখ্য ইস্টার্ন হিমালয়ান ফার গাছে ভর্তি, যেগুলিকে অনেক সময় ভুটান ফারও বলা হয়ে থাকে এবং গাছগুলিকে দেখতেও অপূর্ব। ফার গাছের জঙ্গলের জন্য এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তার স্লিপিং বুদ্ধা অ্যাঙ্গেল খুব একটা ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় না, তবে ইউনিক ফটোগ্রাফির জন্য এই ভিউ পয়েন্টটি অবশ্যই ভালো। কিন্তু সব থেকে ক্লিয়ার ভিউ পেতে গেলে আপনাকে যেতে হবে সান্দাকফুর সবচেয়ে উঁচু জায়গা এবং পর্যটকদের সব থেকে ফেভারিট সানরাইজ হোটেলের ভিউ পয়েন্টে। অলরেডি দুপুরের লাঞ্চ বলা যাবে না, স্ন্যাক্স করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে প্রায় 4:30। বন্ধুরা সবাই খুব টায়ার্ড, তাই কেউ আসতে ইচ্ছা প্রকাশ করলো না। আমি একাই চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার একটা সানসেট ভিউ উপভোগ করার জন্য। দেখা যায় যদি কিছু টাইম ল্যাপস নেওয়া যায় তো। সূর্যোদয় হোক অথবা সূর্যাস্ত, সানরাইজ হোটেলের এই ভিউ পয়েন্ট হলো ট্যুরিস্টদের ফটোগ্রাফি প্যারাডাইস। স্লিপিং বুদ্ধা অ্যাঙ্গেলের বেস্ট শট নিতে গেলে কিন্তু এখানে আসতেই হবে। সান্দাকফুর সব থেকে উচ্চতম অংশে রয়েছে এই জায়গাটি। বর্তমানে সানরাইজ হোটেলে থাকবার চাহিদা এবং উৎসাহ পর্যটকদের মধ্যে অনেক বেশি লক্ষ্য করা যায়। ডেসক্রিপশনে এখানকার প্যাকেজের ডিটেলস দেওয়া রইল, একবার দেখে নিতেই পারেন। তবে চার্জেস যাই হোক না কেন, সব থেকে সেরা ভিউ কিন্তু এখানে থাকলে 200% গ্যারান্টি। এক্ষেত্রে বলা যেতে পারে হোটেল মালিক এতটাই উদার যে নিজেদের গেস্ট ছাড়াও বাইরের পর্যটকদের জন্য অবাধ বিচরণের ছাড় দিয়েছেন বিনামূল্যে। পর্যটকেরা খুব আনন্দের সাথেই বাঁশের তৈরি বেঞ্চে বসে এক কাপ চা হাতে নিয়ে হোক কিংবা ডিএসএলআর ক্যামেরা, স্লিপিং বুদ্ধার পটভূমিকায় এক নিরন্তর সূর্যোদয় এবং সূর্যাস্তের সাক্ষী অবশ্যই হতে পারবে। সানরাইজ হোটেলে বার কাম রেস্টুরেন্টও অ্যাভেলেবেল এবং খাবারের কোয়ালিটিও বেশ ভালো। আপনি যদি এখানে নাও থাকেন, লাঞ্চ হোক কিংবা ডিনার এখানে ট্রাই করতেই পারেন। তবে আমরা রেকমেন্ড করব জিটিএ লজের বদলে এখানেই প্যাকেজে থাকবার, কারণ খরচ একটু বেশি হলেও অ্যামিনিটিস অনেকটাই বেশি পাবেন। আর এই প্রশস্ত বারান্দা হোক কিংবা নিজেদের রুমে জানালা, প্রাণ ভরে উপভোগ করতে পারবেন সোনালি থেকে সিঁদুর রাঙা অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে। টাইম ল্যাপস নেওয়া কমপ্লিট হলো, অলরেডি সানসেট হয়ে গেছে। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢাকা, কিছুটা আলো এদিকটায় আছে, বাট এদিকটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কয়েকটা ভালো টাইম ল্যাপস নিয়েছি, দেখা যাক পরে গিয়ে দেখবো কেমন এসছে। সব থেকে ভালো টাইম ল্যাপস নিতে গেলে কিন্তু এই জায়গাটাতে আসতে পারে, সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিউ পয়েন্ট এটা। ওইদিকে আর একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওখানে একটু যেহেতু গাছপালা আছে, তো সেই জায়গাটার খুব ভালো একটা ভিউ পাবে না, ক্লিয়ার ভিউ পাওয়া যায় না। এই জায়গাটা থেকে ক্লিয়ার ভিউ কিন্তু অবশ্যই পাওয়া যায় সানরাইজ অথবা সানসেট দেখার জন্য। অলরেডি ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, হাতে গ্লাভস পরে নিয়েছি, এবার কানটা ঢাকতে হবে। রুমে যাই, গিয়ে দেখি বন্ধুরা কী করছে। বন্ধুরা এখন অলরেডি 7:15 বাজছে, আর সান্দাকফু জিটিএ লজে এখন আমরা চলে এসেছি ডিনারে। দেখে নিই আজকে ডিনারে কী আছে আমাদের জন্য। আমরা আজকে অর্ডার করেছি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস 2 প্লেট, চাউমিন আর 1 প্লেট চিকেন। জিটিএ লজে থাকতে গেলে কী কী খরচা হতে পারে সেটার জন্য শুরুকে বলবো একটু বলতে। কী কী ফেসিলিটি আপনারা পেতে পারেন, কী কী খাওয়া দাওয়া পাবেন, কত খরচা আছে, শুধু যদি একটু বলিস। প্রথমেই বলি, জিটিএ লজ সান্দাকফুতে 3টে জিটিএ আছে, জিটিএ এ, জিটিএ বি, জিটিএ সি। তো জিটিএর কোনো রুম বুক করতে গেলে আপনাকে সল্টলেক জিটিএ ভবন থেকে গিয়ে বুক করতে হবে, অথবা আপনি দার্জিলিংয়ের জিটিএ থেকেও
রুম বুক করতে পারেন। কখনো যদি ডাইরেক্ট চলে আসা হয়, যদি বুকিং না থাকে, যদি ফাঁকা থাকে, তো অবশ্যই আপনি রুম পাবেন। আগে রুম ভাড়া পার বেড 200 টাকা ছিল, আফটার কোভিড এটা 400 টাকা হয়েছে। তবে রুমগুলো বেশ ভালো, আর এখানে আলাদা করে কোনো জিনিস মেকিং চার্জেস দিয়ে করা যাবে না। আপনি যদি বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বানিয়ে নেন, সেক্ষেত্রে এটা ওরা অ্যালাউ করে না। এখানে মেকিং চার্জেস কিছু নেয়ও না, আর ওরা বানিয়েও দেয় না আলাদা করে কিছু। যা কিছু নিতে হবে খাবার এখান থেকে কিনে নিতে হবে। আপনি যদি মনে করেন এখানে এসে যে ভাত খাবেন, এখানে বলে রাখা ভালো, এখনকার কারেন্ট রেট হচ্ছে ভেজ মিল, ভাত ডাল তরকারি আপনাকে দেবে 240 রুপিস। আর সাথে যদি আপনি একটা ডিম ভাজা চান, তাহলে সেটার জন্য আলাদা 40 রুপিস আপনাকে পে করতে হবে। আর যদি চিকেন মিল নেন, তাহলে পার মিল 350। আমরা আজকে নিয়েছি ফ্রাইড রাইস, যেটা কিনা দাম পড়েছে 180 রুপিস পার প্লেট। চাউমিন ভেজ, ফ্রাইড রাইসও ভেজ, চাউমিনও ভেজ, 180 রুপিস, ভেজ চাউমিনও 180 রুপিস পার প্লেট। আর এক প্লেট চিকেন 120, যেখানে কিনা আপনি 3 পিস চিকেন পাবেন। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে এখানে আপনাকে 1 কাপ দুধ চায়ের জন্য 30 টাকা ব্যয় করতে হবে। রান্না বান্না মোটের উপর স্বাভাবিক বলা যেতে পারে, ঠিক আছে, বাট আপনি যদি এখানে এসে বাড়ির খাবারের অনুভূতি পেতে চান, তাহলে জিনিসটা পাওয়াটা সম্ভব হবে আপনার পক্ষে। চাউমিনটা ঠিক আছে, অনেক কিছু দিয়েছে, মানে টেস্টটা খারাপ না, সবজি টবজি বেশ ভালোই আছে। বলে রাখা ভালো, জিটিএটা কিন্তু অবস্থান করছে, জিটিএ এ, জিটিএ বি, জিটিএ সি সবকটি অবস্থান করছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে। সেক্ষেত্রে আপনার এখানে সমস্যাটা যেটা হতে পারে, সেটা হচ্ছে যে এখন যে লাইটের মধ্যে আমরা খাচ্ছি, যে লাইটটা দেখতে পাচ্ছেন, সেই লাইটটা সোলার প্যানেলে চলছে। কিন্তু এখানে কিন্তু সোলার প্যানেলে যতক্ষণ আপনি লাইট পাবেন তো পাবেন, তারপর যদি না পাওয়া যায় তাহলে আর কিছু করার নেই, আপনাকে অন্ধকারেই থাকতে হবে। বলে রাখা ভালো, আপনি যদি নেপালের দিকে কোনো হোটেল বুক করেন, প্রাইভেট হোটেল, সেক্ষেত্রে একটু চার্জেস আপনাকে বেশি দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে সেখানে আপনি ইলেকট্রিসিটি পাবেন, চার্জিং অপশনগুলো থাকবে একসাথে। আর এখানে যদি আপনাকে মোবাইল অথবা নিজেদের গেজেট যদি চার্জ করতে হয়, পাওয়ার ব্যাংক বা অন্য কিছু, তো মোবাইল পিছু 30 টাকা ফুল চার্জ করে দেবে। যদি পাওয়ার ব্যাংক চার্জ করতে যান, তো 50 রুপিস আপনাকে দিতে হবে ফুল চার্জের জন্য। যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এখানে প্রায় আজকে বলতে গেলে জিটিএটা প্রায় ভর্তি আছে, কিন্তু এখানে বাথরুম আপাতত একটাই আছে। আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু একটু ইলেকট্রিসিটি প্রবলেম আছে, মানে ভোল্টেজ আপডাউনটা থাকে। যদি যখন তখন যদি কারেন্ট অফও হয়ে যায়, তো সেক্ষেত্রে কিছু করার থাকবে না। এখানে কিন্তু বাথরুম আপাতত একটাই খোলা আছে দেখছি, বাথরুমটা যদিও স্পেসিয়াস, কিন্তু এখানে জলের সমস্যাটা খুব বেশি। তো আপনাদের নিজের থেকে যদি টয়লেট টিস্যু, টি ওয়াইপস অ্যান্ড বডি ওয়াইপস যদি ক্যারি করেন, তাহলে সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে, জলটাও বাঁচানো যাবে, আর আপনারা হাইজিনিটি মেনটেন করতে পারবেন। এখানে জলের খুব প্রবলেম হলেও খাবার জল কিন্তু এখানে ওরা গরম জলই দেবে, যাতে আমরা খেতে পারি, কারণ জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখানে খাবার জলটা আপনি ফ্রি অফ কস্টেই পাবেন। ওকে বন্ধুরা, অলরেডি প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, হাত পা জমে যাচ্ছে, এবার গ্লাভস পরতে হবে। কালকে অলরেডি -1 ছিল, আজকে জানি না কত হবে। তো এবার একটু শুয়ে পড়বো, প্রচুর সারাদিনে ধকল গেছে, অনেকটা রাস্তা খুব স্টিপ ইনক্লিনেশনে আমরা হেঁটে এসেছি, আপহিল। তো সবারই গা হাত পা সবার খুব ব্যথা, খুবই টায়ার্ড। আজকে শুয়ে পড়ি, দেখা হচ্ছে পরের দিন এপিসোডে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। वो जो सबसे पीछे वाला पहाड़ दिख रहा है ना, হ্যাঁ হ্যাঁ, ये फालू কাঞ্চনজঙ্ঘাকে নিচে। थोड़ा नीचे। তো আমরা মোটামুটি এখন 2 কিলোমিটার চলে এসেছি, ফালুট আর 19 কিলোমিটার। अभी तो पानी दिख सकता है, इधर भी अगर तो बिस्कुट किशमिश खिला दूंगा। ना अच्छा मीडो में आप लेके आए ना, मतलब क्या बोले, पूरा एकदम मूवी देख रहे थे जैसे, ऐसा ऐसा मतलब पिक्चर्स की इमेज है इधर। ओके